আজকে আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতা নিয়ে। হরপ্পা সভ্যতার দুটো কেন্দ্র নিয়ে আলোচনা করব এবং যে কেন্দ্রটি সম্পর্কে আলোচনা করলে হরপ্পা সভ্যতা সম্পর্কে সম্পূর্ণটাই জানা হয়ে যায়, সেই রকম একটি কেন্দ্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ যে কেন্দ্রটির বৈশিষ্ট্য হরপ্পা পূর্ণাঙ্গ যে সভ্যতা, সেই সভ্যতার বৈশিষ্ট্যের সঙ্গে একটি যে কেন্দ্র তার সমস্ত বৈশিষ্ট্য মিলে যায়, সেই রকম একটি কেন্দ্র নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার মধ্যে হরপ্পা সভ্যতাকে বা সিন্ধু সভ্যতাটাকে আমরা জানবার চেষ্টা করব। আবিষ্কার। আমরা প্রথমে আলোচনা করব আবিষ্কার নিয়ে। 1921 সালে হরপ্পা নামে একটা কেন্দ্র প্রথমে আবিষ্কার হলো। সেটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। এই হরপ্পা কেন্দ্রটি কোথায় ছিল? এটি অবস্থিত ছিল মন্টগোমারি জেলা। নদী ছিল ইরাবতী নদী, অর্থাৎ ইরাবতী নদীর পাশে মন্টগোমারি জেলাতে, যেটা কিনা এখন পাক অধিকৃত পাঞ্জাবের মধ্যে পড়ছে। 1922 সালে এর ঠিক পরের বছর মহেঞ্জোদারো বলে আরেকটি উল্লেখযোগ্য সাইট আবিষ্কৃত হলো। কে আবিষ্কার করলেন? আবিষ্কার করলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই মহেঞ্জোদারো ছিল সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত। তাহলে দুটো সাইটই সিন্ধু নদীর উপনদী এবং শাখা নদী বা সিন্ধু নদী মূল নদী, মানে সিন্ধু নদীকে কেন্দ্র করেই কিন্তু এই মহেঞ্জোদারো আর হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, মানে হরপ্পা সাইটটা গড়ে উঠেছিল। আচ্ছা, এই মহেঞ্জোদারোকে বলা হচ্ছে, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এখানে একটা ইনফরমেশন যেটা বলতে হয় যে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা এই দুটো সাইট আবিষ্কার হওয়ার অনেক আগে আলেকজান্ডার কানিংহাম নামে একজন প্রত্নতত্ত্ববিদ বা একজন প্রত্নতাত্ত্বিক 1875 খ্রিস্টাব্দে এই সিন্ধু সভ্যতার সিল আবিষ্কার করেছিলেন বা হরপ্পা সভ্যতার সিল আবিষ্কার করেছিলেন। এই সাইট দুটো আবিষ্কার হয়েছিল 1921 এবং 1922 সালে, কিন্তু তারও অনেক বছর আগে 1875-এ আমরা দেখতে পাচ্ছি আলেকজান্ডার কানিংহাম কি করেছিলেন? সিল বা স্ট্যাম্প, সেই সময়ের যে বাণিজ্যিক সিল, সেটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার কানিংহাম। এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখা প্রয়োজন, হরপ্পা বলে যে সাইট আর মহেঞ্জোদারো যে সাইট, এই দুটো সাইটের মাঝখানের ব্যবধান কত ছিল? 483 কিলোমিটার স্কয়ার বা বর্গ কিলোমিটার। হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুটো সাইটের মাঝখানের ব্যবধান কত, দূরত্ব কত? 483 বর্গ কিলোমিটার। ভালো কথা। এইবার কথা হচ্ছে যে হরপ্পা সভ্যতা বলছি, আবার হরপ্পাকে আলাদা সাইট হিসেবে বলছি কেন, সেটা ক্লিয়ার করা প্রয়োজন। আসলে যে সভ্যতাটা সিন্ধু সভ্যতা বা যেটাকে আমরা হরপ্পা সভ্যতা বলে জানি, এই সভ্যতাটা এটা তো একটা কোনো মানে একটা বিশাল বড় অংশ নয়, এর ছোট ছোট সাইট বা এর কিছু কিছু অংশ আবিষ্কৃত হয়েছে। এমনও হতে পারে এর অনেক সাইট আছে যা এখনো আবিষ্কৃত হয়নি। তো আমরা একটা বড় সভ্যতার ছোট যে অংশ, প্রথম যে অংশটা মানুষ আবিষ্কার করতে পেরেছিল, সেটা হচ্ছে হরপ্পা। মানে সেই সাইটটার নাম দেওয়া হয়েছিল হরপ্পা। ফলে এই হরপ্পার সঙ্গে মিল আছে এমন ছোট ছোট সাইট যখন আবিষ্কৃত হলো এবং দেখা গেল প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কোনো না কোনোভাবে লিঙ্ক রয়েছে, প্রত্যেক সাইটগুলোই কোনো না কোনোভাবে একটার সঙ্গে আরেকটা যুক্ত, বৈশিষ্ট্যের দিক থেকে হোক, তার চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে হোক, তার অর্থনীতির দিক থেকে হোক, তার নগর পরিকল্পনার দিক থেকে হোক, যখন দেখছি তাদের বৈশিষ্ট্য প্রায় মিলে যায়, তখন এই হরপ্পার নামেই পুরো সভ্যতাটাকে আমরা হরপ্পা সভ্যতা বলে চিনতে শুরু করলাম। পরবর্তীতে দেখা গেল হরপ্পা, মহেঞ্জোদারো এছাড়াও আরো যে সমস্ত কেন্দ্র রয়েছে এই সভ্যতার, সেই কেন্দ্রগুলো সিন্ধু নদীকে কেন্দ্র করেই বেড়ে উঠেছিল। সিন্ধু নদী বা তার 5টি যে উপনদী আছে, সেই নদীগুলিকে কেন্দ্র করেই কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছিল। তাই পরবর্তীতে সিন্ধু নদীর নাম অনুযায়ী এটাকে সিন্ধু সভ্যতাও বলা হলো। অর্থাৎ এর যে নামকরণ, সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি। এইবার আসি যে এই হরপ্পা সভ্যতার সময়সীমা কি। 3000 বিসি থেকে 1500 বিসি পর্যন্ত। বিসি কি সেটা আগের ক্লাসে আমরা বুঝেছি। তাহলে এইবার কথা হচ্ছে এই সভ্যতার স্রষ্টা কারা? এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এই সভ্যতা কারা আবিষ্কার করেছিলেন?
এই সভ্যতা আবিষ্কার করেছিলেন বেশিরভাগ মানুষের মতে বা বেশিরভাগ মনীষীদের মতে এটা আর্যরা। আর্যরা হচ্ছে এই সভ্যতার স্রষ্টা। আবার বেশ কিছু মনীষী আছেন যারা বলেন যে এই সভ্যতা আসলে দ্রাবিড়দের সৃষ্টি করা। দ্রাবিড় একটি জনগোষ্ঠী, আর্যরাও একটি জনগোষ্ঠী। তো কেউ বলেন আর্যরা তৈরি করেছে, কেউ বলেন দ্রাবিড়রা তৈরি করেছে। এবার আসে এই সভ্যতার বৈশিষ্ট্য কি কি আছে। এই সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক সভ্যতা। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে গত ক্লাসে আমি কোনো একটা জায়গায় বলেছিলাম যে পাথরের যুগ যখন আমরা পড়াচ্ছিলাম, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, এগুলো যখন পড়ছিলাম, প্রাচীন প্রস্তর যুগ পড়াতে গিয়ে আমি হয়তো সেখানে বলেছিলাম যে পাথরের যুগ শুরু হওয়ার আগে প্রাগৈতিহাসিক যুগ ছিল। ওটা আমার মুখ থেকে ফ্লোতে ভুল বেরিয়ে গেছিল। আসলে এই পুরো সময়টাই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। কেন? কারণ এর কোনো লিখিত বিবরণ নেই। তিনটে যে পাথরের যুগ, ওই তিনটে পাথরের যুগও হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, এবং সিন্ধু সভ্যতাও হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। আচ্ছা, কেন? কারণ এর কোনো লিখিত বিবরণ নেই। কারণ এর ইতিহাস আমরা জেনেছি ভূতাত্ত্বিক খনন কার্যের ফলে যে সমস্ত জিনিস পাওয়া গেছে তা থেকে, তাই। আচ্ছা, এটা কি প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। লোহার ব্যবহার মানুষ জানতো না এই সভ্যতাতে। পাথরের ব্যবহার কমতে থাকে, ব্রোঞ্জ তামার ব্যবহার বাড়তে থাকে। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হচ্ছে তাই এই সভ্যতাকে কি বলা হচ্ছে? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। আর কি বলা হচ্ছে? প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। আর কি বলা হচ্ছে? লোহার ব্যবহার এরা জানতো না, পাথরের ব্যবহার কমতে থাকে, উল্টো দিকে ব্রোঞ্জ তামার ব্যবহার বাড়তে থাকে। এই সভ্যতাকে বলা হচ্ছে নদীমাতৃক সভ্যতা। কেমন? অন্যান্য যে সভ্যতাগুলো আছে যেমন সুমের, ব্যাবিলন, মিশর, এগুলো যেমন নদীমাতৃক সভ্যতা, সেই রকম সিন্ধু বা হরপ্পাও কিন্তু একটি নদীমাতৃক সভ্যতা। এর বিস্তৃতি মানে কোন কোন জায়গায় রয়েছে এর নিদর্শন, কোন কোন জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে বিস্তৃতি? পাঞ্জাব, বেলুচিস্তান, রাজপুতানা, গুজরাট এবং নর্মদা উপত্যকা পর্যন্ত এই সভ্যতার বিস্তৃতি রয়েছে। এর শেপ কেমন? এর শেপ হচ্ছে ত্রিভুজের মতন। এই সভ্যতাটা এমনভাবে ছড়িয়ে আছে, দেখলে দূর থেকে ত্রিভুজ মনে হবে। এর আয়তন হচ্ছে 12,50,000 বর্গ কিমি। এবং একথাও বলা হয় যে এই সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নাকি প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা ছিল। প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা ছিল। আচ্ছা, বিশেষ বিশেষ উল্লেখযোগ্য কেন্দ্রগুলো কি কি ছিল এই সভ্যতার, যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে? চানহুদারো, রোপার, কোটদিঘি, লোথাল, কালীগঙ্গা, এগুলো বিশেষ বিশেষ কেন্দ্র। আরো আছে, সেগুলো সম্পর্কে আমরা পরে জানব। এই সভ্যতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা স্টার দিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে নগর পরিকল্পনা। এই সভ্যতার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা কেমন ছিল? এই সভ্যতাতে দুর্গ পাওয়া গেছে। সেই দুর্গে কারা বাস করতো? শাসকদের বাসস্থান ছিল সেই দুর্গে। আর কি পাওয়া গেছে? একটা বাঁধানো স্নানাগার পাওয়া গেছে। সেই স্নানাগারের দৈর্ঘ্য ছিল 180 ফুট আর প্রস্থ ছিল 108 ফুট। এই স্নানাগারে জল পরিবর্তন করার ব্যবস্থা ছিল, ঠান্ডা জল, গরম জল। এই স্নানাগারের চারপাশে 8 ফুট উঁচু পাঁচিল দেওয়া ছিল, এবং মনে করা হতো যে এই স্নানাগার সর্বসাধারণের জন্যই ছিল, এবং অকেশনালি এই স্নানাগারটা ব্যবহার করা হতো। মানে ধর্মীয় কোনো কারণে, পুজো বা কোনো রকম অনুষ্ঠানের সময় এই স্নানাগারটা ব্যবহার করা হতো। আর কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে একটি কেন্দ্রীয় শস্যাগার বা একটা সেন্ট্রাল গ্রানারি পাওয়া গেছে, যেটাকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে। কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে। পোড়া ইটের দোতলা তিনতলা বাড়ি এই সময় খুব স্বাভাবিক ছিল। তার মানে তারা কি ধরনের ইট ব্যবহার করতো? পোড়া ইট ব্যবহার করতো। বাড়ি ঘর কেমন ছিল? দোতলা তিনতলা বাড়ি ঘর ছিল। আর এক্সট্রা নয়, এর সঙ্গে আরো তিনটে বৈশিষ্ট্য আমরা জানবো। সেটা কি? নগর কেন্দ্রিক জীবন ছিল। সিন্ধু সভ্যতার মানুষদের জীবন কেমন ছিল? নগর কেন্দ্রিক, শহুরে লোক ছিল। কিন্তু এদের অর্থনীতি কেমন ছিল? এদের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। অর্থাৎ জীবনযাপন কেমন? জীবনযাপন হচ্ছে শহরের মতো, কিন্তু এদের অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? কৃষি। আচ্ছা,
কি কি শস্য এরা চাষ করতো বা খাওয়া দাওয়া করতো? এরা গম, যব, বার্লি, ধান, বাদাম এইসব খাওয়া দাওয়া করতো। আচ্ছা, দুধ, মাংস তাও খেত। গৃহপালিত পশু কি কি ছিল? গরু, মোষ, ভেড়া, শূকর, ছাগল। এদের পোশাক কেমন ছিল? এরা সুতি বস্ত্র এবং পশমের বস্ত্র ব্যবহার করত। এরা অর্নামেন্টস অর্থাৎ জুয়েলারি কি কি ব্যবহার করত? সোনা এবং রূপোর যে জুয়েলারি সেগুলো ব্যবহার করত। আরেকটা স্টার পয়েন্ট সেটা হচ্ছে এই সময়ের একটা উল্লেখযোগ্য বন্দর বা পোতাশ্রয় বা ডক ইয়ার্ড, সেটা হচ্ছে লোথাল। তো এই হচ্ছে হরপ্পা বা সিন্ধু সভ্যতার সেই টপিকগুলো বা সেই পয়েন্টগুলো যেগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এর মধ্যে থেকেই আসে। আর কোথা থেকে প্রশ্ন আসে? বিভিন্ন সাইট, যেমন কালীবঙ্গান। কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুরি, বোঝা গেল? তো এরকম সুরকোটারা আছে, কোথায় কি পাওয়া গেছে, কোন সাইটে প্রথম কোনটা পাওয়া গেছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা পরের ভিডিওতে সেই সাইটগুলো সম্পর্কে জানবো, যে কোন সাইটে বা কোন কেন্দ্রে কোন জিনিসটা পাওয়া গেছে। আজকে আমরা যতটুকু জানলাম এইটুকু জানলেই এনাফ। বিশেষ বিশেষ যে সাইটগুলো আছে সেই সাইটগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। আশা করি ক্লাস ভালো লেগেছে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি পরের ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।